এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপনি ঠিক করে দেন, কত লাগবে সারতে? তাও ধরেন 15 তো লাগবেই। মিতুল হিসাব কষল। 5,000 থেকে 1500 বাদ দিলে থাকে 3,500। আপনাদের এখানে সেকেন্ড হ্যান্ড সাইকেল পাওয়া যায়? যাবে? 3,000 টাকার ভিতরে কেমন সাইকেল আছে? একটা দাম বলেন ভাই, 5-6 হলেই একটা ভালো সাইকেল নিতে পারবেন। 5-6 হইলে আমি একটা নতুন সাইকেল নিয়ে নিতাম। আছে নাকি আপনি বলেন? লোকটা থতমত খেয়ে সাইকেল দেখালো। অপর পাশে ভাঙা সাইকেলের সার্ভিসিং চলছে। বেশ দেখে থেকে মিতুল 3,500-এর মাঝে একটা সাইকেল নিয়ে নিল। পুরনো সাইকেল ঠিক করে ভ্যানে তুলে নিজের সাইকেল চেপে বাড়ির পথ ধরল। নিজের সাইকেলে বসে একটা শুকনো ঢুক গেল মিতুল। মুখটা একটু ঠান্ডা লাগছে। ভালো মন্দ খোঁজ নিয়ে মালিহা বলল, ঈদ তো শেষ হওয়ার আগেই তুমি ওই বাড়িতে কেন গেলে মা? নাজিয়া ছ্যাদ করে উঠলেন যেন। তোরা গোষ্ঠী মিলে আমার পিছে লাগছিস কেন? নিজের ভাইয়ের বাড়িও আমি আসতে পারবো না? মালিহা রুম থেকে বেরিয়ে গেল। খোলা করিডোর মোটামুটি শূন্য। অপর পাশে তাকে বলল, অবশ্যই যাবে মা, কিন্তু ঈদ তো শেষ না করে জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে বের না হয় ভালো। খুব হুজুর হয়েছিস দেখছি। মা, আহত স্বরে বলল মালিহা। এভাবে বলছো কেন? ইদ্যতের নিয়ম তুমি জানো না? তোরা যা শুরু করেছিস, মনে হচ্ছে আমি কিছুই জানি না। মালিহা এই বিষয়ের কথা বাড়ালো না। চলে যখন গেছে কি আর করার। তুমি কি একেবারে ওখানে গেছো? হ্যাঁ, কেন? মিতুলের তো স্কুলে যাতায়াতের সমস্যা হবে। তাছাড়া নিজেদের বাড়ি থাকতে অন্য কারোর বাড়িতে থাকার কি দরকার? নাজিয়া বিরক্ত হলেন। শাশুড়ি, ভাসুর, ছেলে, মেয়ে সবাই এক গান গাইছে। তার রাগ হলো, বিধবা হয়েছে বলে সবাই তার উপরে খবরদারি করতে শুরু করেছে। কেন? সে কি অসহায় হয়ে পড়ে আছে নাকি? তোর বাপও জীবনে আমার কাছে এত কৈফিয়ত চায়নি যত তোরা চাচ্ছিস। স্বামী মরে গেছে, এখন তো ছেলে মেয়ের ইশারাতেই চলতে হবে। বল, কত পারিস বল। মালিহা হাল ছাড়ল। কোনোভাবেই মাকে সে বোঝাতে পারছে না। প্রসঙ্গ পাল্টিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, মা জানো, একটা কোচিংয়ে চাকরি পেয়েছি। ওরা বলেছে 7,000 টাকা দেবে। আর একটা টিউশনি পেয়েছি, ওখানে 3,000। এবার আস্তে আস্তে বাড়ি খুঁজতে শুরু করব, কি বলো? হুম, বাইরে থেকে কথাবার্তার আওয়াজ আসতে নাজিয়া বললেন, রাখলাম, পরে আবার কথা বলবো। নাজিয়াকে ততটা আনন্দিত মনে হলো না। ভাইয়ের কাছে আছেন সেখানে মেয়ে তার উপরে ছুরি ঘোরানোর জন্য যেন মুখিয়ে আছে। দৌড়দাসে পারি জমালে তো উঠতে বসতে তাদের মর্জি লাগবে। মালিহা ফোন রাখলো। তার কোনো অনুভূতি নাজিয়াকে ছুতে পারছে না। কষ্ট পেল মালিহা। স্বামীর অনুপস্থিতিতে নাজিয়াকে এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছে। কাউকে কেন বিশ্বাস করতে পারছে না। বাড়ি পৌঁছে সাইফের সাইকেল নামিয়ে ঘরের দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখলো। অন্ধকার তখন জেকে বসেছে। টুংটাং শব্দ শুনে মামি ঘরের ভেতর থেকে উঁকে দিল। দুটো সাইকেল সহ মিতুলকে দেখে যার পরনায় অবাক হলো। ভ্যান চলে যেতে প্রশ্ন ছুড়ে দিল, এই সাইকেল কার? সাইফের। ছোট্ট করে উত্তর দিল মিতুল। পুরো সাইকেল রং বদলে অন্যরকম হয়ে গেছে। এটা যে পুরনো ভাঙা সাইকেল সেটা চেনাই যাচ্ছে না। কথাবার্তার শব্দ শুনে নাজিয়া এবং সাইফ বের হলো। ছেলেকে দেখে নাজিয়ার বুকটা কামড়ে উঠল। মুখটা শুকিয়ে এইটুকুন হয়ে আছে। তুমি সাইকেল সারায় নিয়ে আসছো? মামির কণ্ঠে বিস্ময়। মিতুল বলল, ভাইয়ের জিনিস নষ্ট করে ফেলেছি, ঠিক করে দিতে হবে না? না হলে ছোট ভাই আমার থেকে কি শিখবে? মিতুলের কণ্ঠে না আছে কোনো ক্ষোভ, না আছে কোনো খোঁচা। শান্ত নির্মল ভঙ্গিতে কথা বলে অপর পক্ষের বুক জ্বালিয়ে দিচ্ছে সে। মুখটা ঠান্ডা হয়ে যাচ্ছে মিতুলের। সাইফ খুশিতে লাফিয়ে উঠল। আনন্দের আত্মসজ্জে মিতুলের কাছে যেয়ে বলল, কবে থেকে সাইকেলটা ওইভাবে পড়েছিল, আব্বু ঠিক করেই দিত না। থ্যাংক ইউ মিতুল ভাই।
মায়ের প্রশস্ত চোখ সাইফের নজরে এলো না। সাইকেলের প্রকৃত অবস্থা বর্ণনা করায় মামি তখন ভেতরে ভেতরে হাঁসফাঁস করছে। মিতুল হেসে সাইফের চুল নেড়ে দিল। আয়েশা এতক্ষণে কথা বললেন। ওই সাইকেল কার? আমার। টাকা কোথায় পেয়েছিস তুই? সাইপ এবার কিন্তু সাইকেলের যত্ন করে রাখতে হবে, বুঝেছিস? হ। টাকা কোথায় পেয়েছিস? মামি আমার সাইকেল কি ঘরের ভিতরে রাখতে পারে? স্পষ্ট উপেক্ষা। নাজিয়ার মেজাজ খারাপ হয়ে গেল। মামি চমকে বললেন, হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো। ঘরের ভেতরে সাইকেল উঠিয়ে রাখতে রাখতে মিতুল হেসে বলল, বুঝলেন মামি, একজন সাইকেলের ব্যবস্থা করে দিল। সাইপের সাইকেল কি আমি রোজ নিতে পারবো? ওর নিজেরও তো লাগবে। ভালো হলো না? হ্যাঁ, ভালোই তো। মামি আসলে বুঝতে পারছে না তার কি প্রতিক্রিয়া দেখানো উচিত। ছেলেটা কি তাকে অপমান করছে নাকি অন্য কিছু? সাইফ এদিক ওদিক ঘুরে সাইকেল দেখছে। সেদিকে একবার দেখে নিজের ঘরে চলে গেল মিতুল। বিছানায় বসতেই নাজিয়া ঘরে এসে দৌড় দিলেন। মিতুল শান্ত চোখে দেখল। সকালে চটটার কথা মনে পড়ল। খোলা দরজার উপাস থেকে পুরো ঘটনা দেখছিলেন মামি। কে টাকা দিয়েছে তোকে? আমি একজনের থেকে ধার নিয়েছি, একেবারে কেউ দিয়ে দেয়নি। ভাবলে সেন ভঙ্গিতে বলল মিতুল। কে দিয়েছে? নাজিয়ার গলা চড়া হলো। উত্তেজিত হয়ে উঠছেন তিনি। মিতুল উত্তর না দেয় নাজিয়া আবার বললেন, এই টাকা ফেরত দিবি কিভাবে তুই? কাজ করে। কে দেবে তোকে কাজ? তাচ্ছিল্য করে বললেন নাজিয়া। কাজ ঠিক করে এসেছি। নাজিয়ার মাথায় যেন বাজ পড়ল। ছেলের কাছে সে হাত ঝাঁকিয়ে বললেন, সব তোর চাচার বুদ্ধি, তাই না? মানুষের সামনে ভাইকে ছোট করার কি চমৎকার চিন্তা। মিতুল ঢুকিল। ভেতর থেকে আসা চিৎকারটুকু গিলে নিল। কারো বুদ্ধি না, আমার নিজের বুদ্ধি। টাকা দিয়ে কি প্রমাণ করতে চায় তারা? আমার ভাই ফকির, খাওয়াইতে পারে না? কাজ করবি তুই, আর মানুষ থুতু করবে আমার ভাইরে। এই, আমার ভাইয়ের সাথে তোর শত্রুতা কিসের? তোর কোন পাড়াবাতে ছাই দিছে? মিতুল বলতে চাইল, তোমার ভাই আমাকে ভাত দেয় না, ছাই দিয়েছে, কিন্তু বললো অন্য কথা। এসব কথা রাখো মা। রাখবো কেন? কোন নবাবের ছেলে তুই? কি একটা বলছে কি বলে নাই, স্যাত করে উঠে চাচার কাছে নালিশ দিতে চলে গেছিস। ওখানে যে টাকা চাইতে লজ্জা লাগলো না? ভাইয়ের বাড়ি এত সুন্দর আপ্যায়ন যদি তোমার খারাপ না লাগে, তাহলে আমার চাচার থেকে আমি টাকা নিলে সেটা খারাপ লাগার কিচ্ছু দেখি না। এইটা যেমন তোমার রক্ত, ওইটা আমার রক্ত। মতিয়ার আলীর ছেলে, ভাইয়ের সাহস নাই যে মানুষের লাথি ঝাঁটা খাবে। আমার বাপরে কবর দিছি, তার মানে সম্মান আমি কবর দেই নাই। না চাইতেও কঠিন কিছু কথা শুনে ফেলল মিতুল। নাজিয়া যেন স্তব্ধ হয়ে গেলেন। সৎবিট ফিরতেই বললেন, এতদিনে রক্ত কথা বলছে, ভালোই তো। বংশের ধারা বলে কথা। মিতুল শুয়ে পড়ল। নিজের জন্মদাত্রীর সাথে তর্কে জেতার কোনো ইচ্ছে তার নেই। তোর মা তো তোর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। ক্লান্তি নিঃশ্বাস ছাড়ল ইতমিনান। আমি কি বলেছি বিয়ে করব না? বলিনি তো। আরেকটু ভালো স্যালারির একটা চাকরি পেয়ে নেই। তোমার টাকায় সংসার চলছে তো, তাই টের পাচ্ছি না। আমার এই বেতন দিয়ে বাঁচতে হলে নাকানি চুবানি খেতে হবে। মকবুল আলী হাসলেন। সহসায় সেই হাসি আবার বন্ধ হয়ে গেল। মিতুলটা ভালো নেই রে। মানুষের বাড়ি যে রাত কাটানোর ছেলেও না, অথচ মামা বাড়ি যে থাকতে হচ্ছে। কিছু হয়েছে বাবা? আজকের পুরো ঘটনা শোনালেন মকবুল আলী। ইতমিনান চিন্তিত হয়ে পড়ল। বাবা হারা ছেলে মেয়ে দুটোর জন্যই পরিস্থিতি এত জটিল হয়ে পড়েছে কেন? খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে মালিহা। মেঘের চাদর গায়ে মেখে ঘুম দিয়েছে চাঁদ। সে মেঘ ঝরে দিচ্ছে ঝিরঝিরে বৃষ্টি। বারান্দার এই অংশে কোনো ছাদ নেই। চোখ বন্ধ করতেই বন্ধ পাতার উপর এক ফোঁটা বৃষ্টি টুপ করে পড়ল, যেন তার চোখকে আরেক বৃষ্টি ঝরানোর জন্য আশকারা দিল। মালিহার বুকটা ভারী হয়ে উঠল। আজ খুব করে বাবাকে মনে পড়ছে। তার যে কোনো আনন্দে এই মানুষটা সবচেয়ে বেশি খুশি হতো। মায়ের সাথে তার সম্পর্ক সব সময় শীতল। বাবার অনুপস্থিতিতে যেন তাতে বরফ জমেছে। তার আনন্দগুলো মাকে ছুঁয় না, তার দুঃখগুলো মাকে ভাবায় না। কেন?
মালিহা জানে না, তবে তার মনে হয় মা যেন তাকে আপন ভাবতে পারে না। নিজেকে একা মনে হলো মালিহার, খুব একা। এশার আজান দিয়েছে বেশ কিছুক্ষণ আগে। একদিন খুতবা ইতমিনান শুনেছে আজানের পর দোয়া করলে নাকি সেই দোয়া কবুল হয়। আজ খুব মনোযোগ দিয়ে আজান শুনে তারপর দোয়া করেছে সে। আর কিছুক্ষণ পর জামায়াত শুরু হবে। অজু করে ফোন হাতে নিল ইতমিনান, দীর্ঘশ্বাস ছেড়ে ফোন হাতে নিল, বিড়বিড় করে বলল, আল্লাহ প্লিজ। কল যাচ্ছে। অদ্ভুত এক শব্দ হচ্ছে। কিছুক্ষণ পর এক নারী কণ্ঠে শোনা গেল, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। ইতমিনানের কপালে ভাঁজ পড়ল। ইংরেজিতে একই জিনিস শোনার আগেই কল কেটে দিল সে। আবারও কল দিল। ইতমিনান ভেবে পায় না সবসময় নারী কণ্ঠই কেন শোনা যায়। কোনো পুরুষ কি ওখানে কাজ করে না, নাকি নারীদের জন্য জায়গাটা সংরক্ষিত? তার অদ্ভুত ইচ্ছা এই শব্দগুলো কোনো একদিন কোনো পুরুষ কণ্ঠে শুনবে। আচ্ছা, কেমন লাগবে? খুব বেশি অদ্ভুত। এবার কল ঢুকলো। মায়ের স্নেহময়ী কণ্ঠে ইতমিনানের ধ্যান ভাঙল। কেমন আছো আব্বা? আসসালামু আলাইকুম। ভালো আছি মা, তুমি কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আব্বা, ভালো আছি। কি করো? অজু করে আসলাম, নামাজে যাব মা। বলো আব্বা। ইতমিনানের বুকটা ঠান্ডা হয়ে যায় যখন আয়শা তাকে আব্বা বলে ডাকেন। কেমন একটা স্নেহ মাখা পরশ আছে ডাকটাই। ইতমিনান চেষ্টা করলেও কণ্ঠের সর্বোচ্চ নরম করতে। আমি তোমার কেমন ছেলে মা? আয়শা হেসে ফেললেন। তুই আমার বিয়ের বয়স হওয়ার অবাকিত ছেলে। হেসে ফেলল ইতমিনান নিজেও। বলো মা। তুই আমার বাধ্য ছেলে। কেন, কি হয়েছে? কিছুই হয়নি। শুনলাম আমার মা আমাকে কেমন ভাবে। মা, তুমি অনুমতি দিলে একটা কথা বলবো। কি আশ্চর্য, অনুমতি কি আছে বল। আচ্ছা, আমি যা বলবো তুমি আগে মন দিয়ে শুনবে। অপছন্দ হলে আগেই রাগ করবে না, আগে ভাববে, আমাকে প্রশ্ন করবে, তারপর সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? আয়শার মনটা খচখচ করতে লাগলো। কি এমন বলবে ইতমিনান? ঠিক আছে, বলো। বলো তো রিজিকের মালিক কে? ইতমিনান যেন ছোট বাচ্চা আয়শার কাছে, তাই মনে হলো। আল্লাহ, আবার কে? ঠিক বলেছ। এখন আল্লাহ আমাদের যেই রিজিক দেবে তার বাইরে কিছু ভোগ করার সাধ্য তো আমাদের নেই। আবার যেটা আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন সেটা কেড়ে নেবে এমন সাধ্য কারো নেই, তাই না? হ্যাঁ। কিন্তু আমরা যদি স্বার্থপর চিন্তাভাবনা করে শুধুমাত্র নিজের সুযোগ সুবিধার কথা চিন্তা করি, অন্যকে বিপদে ফেলতে দুইবার না ভাবি, তাহলে কি আমাদের জন্য বরাদ্দ থাকা রিজিক বরকত থাকবে মা? না, অন্যের কথা চিন্তা না করে আল্লাহ আমাদের কথা চিন্তা করবে কেন? এটাই তো, আমার মা আমাকে ছোট থেকে অন্যের চিন্তা করতে শিখিয়েছে, নিজের সুযোগ সুবিধার আগে আরেকজনের সুবিধা দেখতে শিখিয়েছে। এখন সেই শিক্ষা আমি কি করে ভুলি বলো তো? মিনানের সুরের সম্মান, মায়ের শিক্ষার প্রতি ভক্তি, আয়েশার ভালো লাগার সাথে সাথে কপালে ভাঁজ পড়ল। ভুলতে বলেছে কে তোকে? তোমরাই তো। আমি কবে বললাম? তুমি তো বললে মালিহাদের চিন্তা না করে নিজেদের চিন্তা করতে। আয়েশা চুপ করে গেলেন। ইতমিনান আবারও বলল, জানো না, মালিহা সকালে প্রায় 2-2.5 ঘন্টা একটা কোচিংয়ে পড়ায়, তারপর ক্লাস করে। ক্লাস শেষ করে সে বিশ্রাম নেবে সেই সুযোগও নেই। বিকালেও একটা টিউশন করছে, সেটা আবার ওই ক্যাম্পাস থেকে অনেক দূর, আমার অফিসের সামনে দিয়ে যায়। পুরোটা রাস্তা হেঁটে আসে। ইতমিনান চুপ করলো। কথাগুলো যেন আয়েশার কর্ণঘরে ভ্যাট করে সোজা বুকে যেয়ে লাগলো। ওইটুকুনি মেয়ে এত কষ্ট করছে কেন? অত বিহব্বল হয়ে প্রশ্ন করলেন আয়েশা। ও তো চাচি আর মিতুলকে এখানে নিয়ে আসতে চায়, সেজন্য বাসা ভাড়া নিতে হবে না? একটা সংসার চালাতে গেলে কত রকম খরচ আছে তুমি তো জানোই। আয়েশার এবার বিরক্ত লাগলো। আমি বুঝি না, নিজের বাড়িতে থাকতে কেন অন্য জায়গায় যাওয়া লাগে? চাচি কিন্তু বাপের বাড়ি চলে গেছে মা। ওর মাথায় ঘিলু আছে? ভাইয়ের বাড়ি মজা কয়দিন থাকবে? বুদ্ধি তো নেবে না।
ভাবতে তার ভালো আমায় দেখতে পারি না। তোর বাপ গিয়েছিল না বোঝাতে, এক গাদা কথা শুনিয়ে দিয়েছে। ছেলেটার মুখ শুকনো করে চলে গেল। আজকে বাড়ি এসেছিল, কি অবস্থা চেহারার! শেষ কথায় যেন মায়া ঝরে পড়লো। ইতুমিনার স্বস্তি পেল। সে জানতো তার মায়ের মনে মায়া আছে, সেটা সে কিসের নিচে চাপা পড়ে গিয়েছে সেটা বুঝতে পারছিল না। এই জন্য মনে হয় মালিয়া ওদের নিয়ে আসতে চাইছে। আচ্ছা মা, এবার বলো তো, আমি ওই পুকুর আর ফসলি জমিটা ওদের দেওয়ার কথা বলেছি, সেটা তোমার কেন অপছন্দ হয়েছে? আয়েশা চুপ করে রইলেন। এই মুহূর্তে আগের সেই রাগ আর ক্ষোভ কোনোটাই নেই। উল্টো মালিয়া আর মিতুলের জন্য কেমন মায়া লাগছে। আমার আর মিলির অবস্থা যদি ওদের মতো হতো তাহলে তুমি কি বলতে বলো? তুই তোর বাবার সাথে কথা বল, আর পুকুর ওই মতিনের কাছে আর যেন না রাখে। বেটা 1 নম্বরের চোর। ইতমিনানের ঠোঁটে হাসি খেলে গেল, চকচক করে উঠল পুরো চেহারা। মন চাইল আয়েশাকে শক্ত করে জড়িয়ে ধরতে। মা, তোমাকে তো এখন আমার জড়িয়ে ধরতে মন চাচ্ছে। উৎফুল্ল স্বরে বলল ইতমিনান। আয়েশা প্রশ্রয়ের হাসি হেসে বললেন, বাড়ি এসে যতক্ষণ ইচ্ছা জড়িয়ে ধরে থাকিস। কবে আসবি বাপ? জানি না, কিন্তু তোমাকে একবার আমার এখানে নিয়ে আসবো। কেমন জায়গায় থাকি দেখে যাবা। আয়েশা সম্মতি জানালেন। ফোন রাখার পর তার মনে হলো বুকটা হালকা হয়ে গেছে, যেন কোনো ভারী বোঝা সেখান থেকে নেমে গেছে। ফোন রেখে মুখে হাত দিয়ে বসে রইল ইতমিনান। চট করে উঠে ঘড়ির দিকে তাকালো। খাটের এক কোনায় রাখা টুপিটা মাথায় দিয়ে দ্রুত ঘর ছাড়লো। যে তার দোয়া এক বলাতেই কবুল করে নিয়েছে, তার দরবারে হাজিরা না দিয়ে কি থাকা যায়? করিডোরের এই অংশটা কখনো ফাঁকা থাকে না, কেউ না কেউ সব সময় থাকে, কিন্তু এই ঝিরিঝিরি বৃষ্টির কারণে এখন জায়গাটা ফাঁকা। মালিহা চুপচাপ বসেছিল। একা থাকলে রাজ্যের চিন্তা এসে মস্তিষ্কে মিছিল শুরু করে। একটার পর একটা চিন্তায় মালিহা যখন হাঁপিয়ে উঠল, তখনই তাকে কেউ ডাকলো। এই মালিহা, ভিজছ কেন? মালিহা ঘাড় ঘুরে তাকালো। নাজিফা দাঁড়িয়ে আছে। নাজিফা অপোজিট ব্লকে থাকে। এই করিডোর ব্লক দুটোর মাঝে যেন একটা সেতুবন্ধন। মালিহার উত্তর না পেয়ে নাজিফা এগিয়ে এসে তার কাছে দাঁড়ালো। ভিজছ কেন মালিহা? জ্বর আসবে তো, এদিকে আসো। উঠে এলো মালিহা। না করতে ইচ্ছে করলো না তার। কেউ এমন যত্ন নিয়ে ডাকলে কি তার ডাক উপেক্ষা করা যায়? তোমার কি মন খারাপ মালিহা? না। মালিহা মলিন হাসল। আমার কিন্তু মনে হচ্ছে তোমার মন খারাপ। তেমন কিছু না, বাবার কথা মনে পড়ছিল। নাজিফার মুখের হাসি বিলীন হয়ে গেল। মালিহার হাত ধরে বলল, এই দুঃখের কোনো সান্ত্বনা হয় না মালিহা। তবে তুমি চাইলেই আমি তোমাকে একটা কথা বলতে পারি। বলো। আঙ্কেলের জন্য তোমার মনে যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু অন্য কারো মনে এভাবে নেই। প্রত্যেকটা সম্পর্কেরই দাবি আলাদা। সেই দাবি থেকে ভালোবাসাগুলো ভিন্ন রকম হয়। কিন্তু আমরা বোকা, এই নির্মল ভালোবাসার অনুভূতিকে পিছনে ফেলে ভাড়া করা অনুভূতি কাজে লাগাই। মালিহার কপালে ভাঁজ পড়ল। বিষয়টা যে তার কাছে স্পষ্ট না সেটা বুঝতে পারল নাজিফা। আঙ্কেলের মৃত্যুর পর নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, 3 দিনের দিন মিলাদ হয়েছে। দোয়া হয়েছে না? হ্যাঁ। অথচ দেখো, ওদের মনে কি আঙ্কেলের জন্য এমন আবেগ আছে? ওদের দোয়ার গভীরতা শুধু বাধা ধরা কিছু কথার মাঝেই সীমাবদ্ধ। কিন্তু তোমারটা একদম খাঁটি। মালিহা চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, তাহলে আমি কি করব? শেষ রাতে আল্লাহ অপেক্ষা করেন জানো? কে তাকে ডাকবে সেই অপেক্ষা। তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেন তার বান্দা তার কাছেই কি চাইবে, তিনি কবুল করে নেবেন। সেই সময়ে তোমার কষ্ট, ভালোবাসা, আবেগ সবটা তার দরবারে হাজির করে তুমি আঙ্কেলের হয়ে ক্ষমা চাইবে। তার কবর জীবনটা যেন কষ্টদায়ক না হয় সেই আকুতি করবে। আঙ্কেলের জন্য এইভাবে আর কে দোয়া করবে বলো? তোমরাই তো তার শেষ সম্বল। মালিহার মনটা যেন কেঁদে উঠল। নিজের জন্য তার বাবার আর কিছুই করার নেই, কিচ্ছু না। বেশ কিছুক্ষণ নীরবতার পর নাজিফা বলল, ট্যুরে যাচ্ছ না? মালিহা গলা খাকারে দিল। না। তুমি? আমিও যাব না। নিতে যাবে? না, আমি বলেছিলাম যেতে, আমাকে ছাড়া যাবে না। মালিহা হাসল। বন্ধুর অকারণ জেদে খুশির হাসি।
তাহলে ওই দিন দুপুরে আমার সাথে খাবে, ঠিক আছে? আমি স্পেশাল খিচুড়ি খাওয়াবো তোমাদের। না করবে না মালিহা? নাজিফা উৎফুল্ল হয়ে বলল। মালিহা ইতস্তত করলো ওই দিন যে নীতিকে ফ্রাইড রাইস খাওয়াতে চেয়েছে, কিন্তু নাজিফা কখনো বলে না। তাকে নিষেধ করাটা কেমন দেখায়। অনেকক্ষণ ভেবে টেবে বলল। আচ্ছা ঠিক আছে। নাজিফা খুশি হলো। ইনশাল্লাহ। নীতি পড়ছিল। মালিহা পেছন থেকে কতক্ষণ উকে ঝুঁকে দিল। মনিকা ঘুমাচ্ছে, একটু পরে উঠে পুরো রাত জাগবে। আখি রুমে নেই, সম্ভবত নিচতলায় গেছে। কি সমস্যা? উকিঝুঁকি দিচ্ছিস কেন? মালিহা থতমত খেয়ে গেল। কয়টা চোখ তোর? ওপরে দুটোই তো, শুধু দেখো। অন্তরের চোখের কি খবর রাখো হে বালিকা? নাটকীয় ভঙ্গিতে বলল নীতি। মালিহা ধপ করে নীতির বিছানায় বসে পড়ল। তার মুখে অন্ধকার। নীতি ভ্রু কুচকে বলল। কাহিনী কি? ফটাফট ঝেড়ে কাশ। নীতি, বলো সোনা। মালিহা বিরক্ত হলো। হে মেয়েটা কখনো সিরিয়াস হবে না। তোকে ট্যুরের দিন ফ্রাইড রাইস খাওয়াতে চেয়েছিলাম না? প্ল্যান ক্যান্সেল করলে তোর সাথে আমার 2 মিনিটের ব্রেকআপ মালিহা। আঙ্গুল তুলে শাসালো নীতি। নীতির আঙ্গুল মুঠোয় পড়ে মালিহা বলল। আগে শুনবি তো, নাফিজা ওই দিন দুপুরে আমাদের দুজনকে দাওয়াত দিয়েছে। হঠাৎ? ট্যুরে তো নাফিজাও যাবে না, তাই বলল। আর তাছাড়া ও কখনো বলে না। এমন এমন করে ধরলো যে না করতে পারলাম না। তোকে পরের শুক্রবার ফ্রাইড রাইস খাওয়াবো দোস্ত, ইনশাল্লাহ, পাক্কা প্রমিস। মালিহার চেহারার দিকে তাকিয়ে নীতি বলল। এত করে বলছিস তাই মেনে নিলাম। আমার আবার দয়ার শরীর। মালিহা হাসলো। ঘুমিয়ে গেলাম। এত তাড়াতাড়ি ঘুমাবি? মাত্র বাজে 10:30। সকালে একটু তাড়াতাড়ি উঠবো তাই। আচ্ছা, আমাকে ফজরের সময় একটু ডেকে দিস তো। পরপর 4 দিন ফজর কাজা হয়ে গেছে, ভাবতেই অশান্তি লাগছে। মরার ঘুম। আচ্ছা ডাকবো ইনশাল্লাহ। ব্যাডের 4 কোনায় 4টা স্ট্যান্ড। ছোট্ট মশারিটা একেবারে খাপে খাপ মিলে যায়। ভেতরে ঢুকে মশারির চারিপাশে গুজে নিজের লাইট বন্ধ করলো মালিহা। বালিশে মাথা রাখলো। সাথে সাথেই মনিকার পার্সোনাল লাইটটা জ্বলে উঠল। প্রত্যেকের ব্যাডের কোনায় টেবিলের উপর একটা করে পার্সোনাল রিডিং লাইট। রুমের মাঝ বরাবর একটা বড় রড লাইট। তবে রিডিং লাইটের আলো মেইন লাইটের চেয়ে কিছু কম নয়। মনিকার ব্যাড মালিহার কোনাকুনি, কাজেই লাইট জ্বালালে সেটা সরাসরি মালিহার বিছানায় এসে পড়ে। সেই লাইটের দিকে কিছুক্ষণ তাকিয়ে বুকের ওড়না মুখে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মালিহা। পৃথিবীটা এমনই, কারো জীবনে অন্ধকার তো কারো জীবনে আলোয় ভরপুর। চারদিকে শুনশান নীরবতা। হলের কিছু ঘরে তখনও বাতি জ্বলছে, তবে তেমন সারা শব্দ নেই। সারাদিনের ক্লান্তি মাখা শরীর বিশ্রামের কাঁথা গায়ে জড়িয়ে রাতের কোলে ঘুমাচ্ছে। মনিকা ঘুমে বিভোর। তার মাথার কাছের জানালা খোলা। সেই জানালা গলিয়ে হলদেটে নরম আলো ঢুকে পড়েছে ছাত্রী হলের দোতলার এক রুম। বাহিরে জ্যোৎস্নার ফিনিক ফুটেছে। সম্ভবত চন্দ্র মাসের 14 অথবা 15 তারিখ। চাঁদ তার পূর্ণ যৌবনা রূপ দিয়ে পৃথিবীর সকল প্রাণকে সম্মোহিত করে চলেছে। সম্মোহিত প্রাণীরা সে সৌন্দর্যে বশীভূত হয়ে ভুলে গেছে চাঁদেরও কলঙ্ক আছে। ঝিঝি পোকার ডাকের অস্পষ্ট শব্দ মারিয়ে নতুন একটি শব্দ হলো বিপ বিপ। এদিক ওদিক হাতড়ে বালিশের নিচে মোবাইলটা খুঁজে পেল মালিহা। এক ক্লিকে বন্ধ করে দিল নতুন সেট করা অ্যালার্ম। উঠে বসে কতক্ষণ ঝিম ধরে রইল। ঘুমে চোখ বুজে আসছে। কানের কাছ দিয়ে একটা মশা চলে যেতেই ঘুমটা পাতলা হয়ে গেল। চোখ টেনে টুনে দেখলো মশারি নিজেকে তোষকের ভার থেকে মুক্ত করে স্বাধীনভাবে ঝুলছে। হাত দিয়ে মশাটা তাড়িয়ে দিতে চাইল মালিহা। মশারির স্বাধীনতায় তার সুখের সমাপ্তি। বিছানা থেকে নেমে সন্তর্পণে দরজার ছিটকানি খুলল। দরজার সাথেই তার বিছানা। অপরদিকে নীতি, সেও গভীর ঘুমে মগ্ন। বারান্দায় যেতেই জ্যোৎস্নার মোলায়েম রোশনায় তার শরীর ছুঁয়ে দিল। নিজের হাত উঠিয়ে দেখল মালিহা। কি অদ্ভুত! দিনের সূর্যের যেই আলো শরীর তাটিয়ে দেয়, সে একই আলো চাঁদনি উষ্ণতা ছড়ায়, মোলায়েম উষ্ণতা। ওয়াশরুমের দিকে গেল মালিহা। এই রাতে কষ্ট করে ওঠার লক্ষ্য পূরণের পালা। পুরো একটা মানব সমাজ যখন মগ্ন ঘুমে বিভোর কোনো এক সুখ স্বপ্নে, ঠিক সেই সময় মুখে বিন্দু বিন্দু জল নিয়ে যায় নামাজে দাঁড়ালো মালিহা। নাজিফা বলেছিল আল্লাহ এই সময় অপেক্ষা করেন। তার শরীরে শিহরণ বয়ে গেল। আল্লাহ তার জন্য অপেক্ষা করছেন। কি আশ্চর্য!
তখনও রাত জাগ্রত, সাক্ষী আকাশের তারা, চাঁদ প্রস্তুতি নিচ্ছে বিদায় জানানোর। ঠিক সে সময় মাটির বুকে মাথা রেখে আসমানে চিঠি পাঠালো মালিহা, ছোট্ট একটা চিঠি। আমার জীবনে জ্যোৎস্নার মতো মোলায়েম উষ্ণতা দান করো ইয়া রব। ইতমিনান এই কুকুরটাকে এখানে আসার পর থেকে লক্ষ্য করছে। লক্ষ্য করার বিশেষ কারণ অবশ্য আছে, কুকুরের চেহারায় বিশেষ কিছু নেই, তবে কুকুরটা যেন ইতমিনানকে ফলো করে। ভোর সকালে উঠে সে যখন মসজিদের দিকে যায় তখন পিছু পিছু কুকুরটাও যায়। প্রথম কয়েকদিন ইতমিনান বিষয়টা ধরতে পারেনি, একদিন খেয়াল করতেই বুঝতে পারল। কিন্তু কুকুরের এই আচরণের রহস্য কি? ইতমিনান কুকুরের সাইকোলজি জানে না। বিশ্ববিদ্যালয় জীবনে একবার পাখির সাইকোলজি জানার ঝোঁক উঠল। লাইব্রেরি থেকে ম্যাগাজিন কিছুই বাদ রাখেনি। সেই হিসেবে পাখি সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেও কুকুর বিষয়ে সে অজ্ঞ। রাস্তায় রাতে চলে কিছু রিক্সা আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া শহর এখনো ঘুমন্ত, শুধু জেগেছে মুয়াজ্জিন। ইতমিনান আর চোখে কুকুরটাকে একবার দেখলো, কেমন হেলে দুলে তার পেছু পেছু আসছে। কি মনে হতেই মসজিদের সামনে এসে আর না এগিয়ে বিপরীত রাস্তায় গেল ইতমিনান। কুকুরটার মনে হলো বিভ্রান্ত হয়ে গেল। মসজিদের সামনে দাঁড়িয়ে জিহ্বা বের করে হাঁপাতে লাগলো। একবার মসজিদের দিকে তাকায় তো একবার ইতমিনানের দিকে। ইতমিনান বুঝে গেল এই কুকুর তার গন্তব্য জানে। ফিরতি পথ ধরে মসজিদের ভেতরে ঢুকলে কুকুরটা তার দিকে তাকিয়ে ঘেউ করে উঠল। ইতমিনানের মনে হলো কুকুরটা বলছে, আমাকে এভাবে বিভ্রান্ত করার মানে কি? তুমি কি কোনো গোয়েন্দা বাহিনীর সদস্য? ভ্রু কুচকে বলল ইতমিনান, তার কণ্ঠ গম্ভীর। কুকুর আবার শব্দ করল, ঘেউ। ইতমিনান আশেপাশে দেখে মসজিদের ভেতরে ঢুকে গেল। কেউ এভাবে কথা বলতে দেখলে সমস্যা। তখন মসজিদের বদলে হেমায়েতপুরে যেতে হবে। নামাজ শেষে বের হয়ে ইতমিনান দেখল কুকুরটা তখনও রাস্তায় বসে আছে। ইতমিনান খেয়াল করলো ঠিক তার জুতো বরাবর সামনের দুই পায়ে ভর দিয়ে বসে আছে কুকুরটা। পাহারা দিচ্ছে নাকি? ইতমিনান জুতো পরে সামনের চায়ের দোকানে গেল। এই স্নিগ্ধ সকালে এক কাপ চা খেলে মন্দ হয় না। ইতমিনান দেখলো কুকুরটা ল্যাজ নাড়িয়ে তার পিছু পিছু আসছে। একটা দুধ চা দিতে বলে পুরনো কালচে পরা একটা বেঞ্চে বসলো ইতমিনান। কুকুরটা তার পাশে বসেছে, জিহ্বা বের করে এদিক ওদিক তাকাচ্ছে। চা নিয়ে কুকুরটার দিকে তাকালো ইতমিনান। কেমন করে তাকিয়ে আছে দেখো, লোভী কুকুর। মুখ ঘুরিয়ে চায়ে চুমুক দিল সে। এভাবে কেউ তাকিয়ে থাকলে খাওয়া যায় নাকি? আর চোখে তাকিয়ে দেখলো কুকুরটা এখনো ওর মুখের দিকেই তাকিয়ে আছে। এ তো মহাজালা। চাচা একটা পাউরুটি দিন। চার সাথে পোড়া পাউরুটি অনেকের প্রিয় খাবার। দোকানে বলল, পুরাইয়া দিমু? না, এমনি দিন। বেশ বড় গোলগাল একটা পাউরুটি নিল ইতমিনান। কুকুরটার সামনে হাতে পাউরুটি নিয়ে দাঁড়িয়ে রইল। চাচা পাউরুটি কি কুকুরের লিগা? ইতস্তত করে ইতমিনান বলল, জি চাচা। তাহলে সামনে দিয়ে দেন, খাড়ায় রইলেন কেন? ইতমিনানের কাছে বিষয়টা ভালো লাগলো না। বলল, পেপার আছে চাচা, ছোট একটা টুকরা দিন তো। কুকুরে খাইবো আর হে কি আর এসবের চিন্তা আসেনি? হাত বাড়িয়ে কাগজ দিল দোকানি। ইতমিনান কিছু বলল না। কাগজের উপর পাউরুটি রেখে কুকুরটার সামনে দিল। দোকানে থাকা আরেকজন বয়স্ক লোক বলল, মানুষের মন বোঝো। উনি কাগজে পাউরুটি দেয়, আরেকজন গরম চা গায়ে ঢাইলা দিব। দুনিয়া বড়ই আজব জায়গা হে। কুকুরটা একবার ইতমিনানের মুখের দিকে তাকিয়ে পাউরুটির দিকে তাকালো। পরপরই ঘেউ ঘেউ করে উঠল। ইতমিনান কুকুরের ভাষা জানে না, না জানে প্রতিক্রিয়ার অর্থ। তবে তার মনে হলো কুকুরের চোখটা চিকচিক করছে। রোদ উঠল নাকি? নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে ছিল মালিহা। মুয়াজ্জিনের আজান শুনে তারপর ঘরে ঢুকেছে। নীতিকে ডেকে নামাজ পড়েছে। হুহা করে নীতি আবারও ঘুমিয়ে গেলে আবারও ডেকেছে মালিহা। এক পর্যায়ে নীতি উঠেছে, বই খাতা নিয়ে বারান্দায় চলে গেল মালিহা। খোলা জায়গাটায় বসে পড়তে শুরু করলো। ভোর শেষ হলো, সূর্য উঠল। দিনের কুসুমের মতো সূর্য যখন দাপট দিয়ে আলো ছড়াতে শুরু করলো তখন ঘরে এলো মালিহা। ফোন হাতে নিতে দেখলো তখন মাত্র 6:30। অবাক হলো সে, কত কাজ করলো, মাত্র 6:30 বাজে। হেলে দুলে কোচিংয়ে যাওয়া যাবে। বোরখা টোরখা পরে হল থেকে বের হলো। মনটা কেমন ফুরফুরে লাগছে। মনে হচ্ছে ডানা থাকলে প্রজাপতির মতো একটু উড়ে বেড়াতো। 7টা বাজার 10 মিনিট আগেই কোচিংয়ে ঢুকলো মালিহা। এখানকার পরিবেশ তখন থমথমে।
তুষারের মুখের দিকে তাকিয়ে মালিহার মনে হলো কিছু একটা ঠিক নেই। স্কুলের জন্য বের হওয়ার আগে মামার মুখোমুখি হলো মিতুল। মামার মুখে তখন স্বভাবসুলভ হাসিটা নেই। মিতুলের মনে হলো কোনো কারণে মামার মন খারাপ। তুমি নাকি কোথায় কাজ নিচ্ছ? মিতুল বুঝলো প্রশ্নটা তাকেই করা হয়েছে। জি মামা। এটা কেমন কথা মিতুল? আমার বাড়ি থেকে তোমার কাজ করা লাগবে না। মামার মুখ থমথম করছে। মুখের ভাত গিলে মিতুল বলল, তেমন কিছু না মামা, বাড়ি থাকলেই তো খেলাধুলা করতে পারতাম। এখানে তো বন্ধু বান্ধব নাই, ঘরে সারাদিন ভালো লাগে না, তাই ভাবলাম বসে না থেকে কিছু করি। আপনি কষ্ট পেয়েছেন মামা, তাহলে আমি আর যাব না। সাইফের প্লেটে ডিম ভাজা তুলে দিয়ে স্বামীর কোনোই গুঁতো দিলেন সাইফের মা। ভদ্রলোক তাকাতেই চোখ রাঙালেন। মিতুল হাসি লুকিয়ে পানি খেলো। মামা আমতা আমতা করে বললেন, তোমার যদি ভালো লাগে তাহলে আমি কষ্ট পাবো কেন? তুমি খুশি থাকলেই আমি খুশি। মিতুল মাথা নাড়িয়ে উঠে পড়ল। হাত ধুয়ে মায়ের আঁচলে মুছে ব্যাগ কাঁধে নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার ভাই এত ভালো কেন মা? মিতুলের ঠোঁটের কোনায় তখন খেলা করছে ছোট্ট একটা হাসি। নিতু থমথমে মুখে ক্লাস নিচ্ছে। তার সাথে আছে মালিহা। 1 সপ্তাহের জন্য নিতুর সাথে সাথে তাকে থাকতে হবে, কিছুটা ট্রেনিংয়ের মতো। তারপর মালিহা ক্লাস নিতে পারবে। আপাতত অন্য ক্লাস যেন খালি না হয় সেজন্য তুষার ক্লাস নিচ্ছে। নিতু অকারণে ধমকাধমকি করছে। মালিহার কাছে অন্তত তাই মনে হলো। তারা এখন ক্লাস 7-এর বাচ্চারা নিশ্চয়ই অনার্স পড়ুয়া ছাত্রদের মতো ব্যবহার করবে না, কিন্তু নিতু তাদের থেকে তেমন ব্যবহার আশা করছে। আশা ভঙ্গ হওয়ার দরুন তার মেজাজ ছুটে গেছে। মালিহা বুঝতে পারছে না এটা নিতুর নিত্যকার স্বভাব নাকি আজই সে এমন করছে। বাচ্চাগুলোর দিকে তাকিয়ে তার মায়া হলো। ভয়ে সবাই শুকনো মুখে বসে আছে। না বুঝলে যে প্রশ্ন করবে সেটাও পারছে না। ক্লাস শেষ করে নিতু আগে আগে বের হয়ে গেল। সে যেতে ছেলে মেয়েরা ফিসফিস করে শুরু করে দিল। সেটা ক্রমান্বয়ে চেঁচামেচিতে পরিণত হলো। আর মাঝে কয়েকজন ছেলের কথা শুনল মালিহা। বিস্ময়ে লজ্জায় অপমানে তার কান বন্ধ হয়ে আসতে চাইল। নিতু একটা টাইট জিন্স এবং হাঁটু অব্দি লম্বা শার্ট পরেছিল। ক্লাসে মেজাজ দেখানোর প্রতিক্রিয়া স্বরূপ কিছু ছেলে নিতুর ড্রেস আপ নিয়ে কথা বলছে। তাদের পাস করা কমেন্টগুলো পোশাক থেকে দেহ পর্যন্ত যে যখন সীমারেখার সীমানা ছাড়িয়ে গেল, তখন বোর্ড মোছা ডাস্টার দিয়ে টেবিলের উপর জোরে শব্দ করলো মালিহা। হঠাৎ এমন শব্দে পুরো ক্লাস থমকে গেল। মালিহা অগ্নি চোখে সেই ছেলেদের দলটার দিকে তাকালো। পরক্ষণই হন হন করে ক্লাস থেকে বের হয়ে গেল। অপমানে মালিহার গলা বুঝে এলো। নারী দেহের অপমান কি তার অপমান নয়? কতটুকুই বা বয়স সেই ছেলেগুলোর? বড়জোর 13-14। আর মাঝে এমন মানসিকতা কিভাবে তৈরি হলো তাদের? হঠাৎ করেই ভয় পেল মালিহা। মিতুলও কি এমন চিন্তাধারা নিয়ে বেড়ে উঠছে? কে রাখে তার খোঁজ? অফিস রুমে আসতেই তুষার তাকে ইশারায় বসতে বলল। নিতু তার পাশের চেয়ারে। হঠাৎ করেই টেবিলে চাপড় মেরে ক্ষুব্ধ কণ্ঠে নিতু বলল, তোর এই 3rd ক্লাস কোচিংয়ে আমি আর থাকবো না। অভিজ্ঞ শিক্ষক হারানোর স্পষ্ট হুমকি। তুষারের ভয় পাওয়ার কথা থাকলেও তার মুখ দেখে মনে হলো না সেখানে ভয়ের ছিটে ফোঁটা আছে। এক পেশে হাসি হেসে সে বলল, কোনো ফার্স্ট ক্লাস কোচিংয়ে অফার পেয়েছিস নাকি? আমার সাথে একদম ফাজলামি করবি না তুষারের বাচ্চা। আহা, বউ বাচ্চা তুলে কথা বলবি না নিতু, ইট হার্টস। বুকে হাত দিয়ে আহত স্বরে বলল তুষার। মালিহা অবাক হলো। তুষার বিবাহিত? মালিহার দিকে আঙ্গুল তাক করে নিতু বলল, ওকে এখানে ডেকেছিস কেন? ওর সামনে আমাকে অপমান করবি এজন্য মজা নিচ্ছিস? তোর ওই 3 আঙ্গুল টিচারের 3টি চোটকে আমি ভর্তা বানাবো। একজন শিক্ষিকার মুখে এই কেমন ভাষা, হে বিধাতা। উপরের দিকে তাকিয়ে বলল তুষার। নিতুর ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। বেয়াদব, আজকে এখানে আমার শেষ দিন। এরপর যদি আমাকে এখানে দেখিস, নিজের নাম আমি পাল্টে ফেলবো। ব্যাগ কাঁধে নিয়ে সদর দরজা দিয়ে বের হয়ে গেল নিতু। হঠাৎ করেই যেন ঝড় থেমে গেল। মালিহা অবাক হয়ে তখনও দরজার দিকে তাকিয়ে আছে। তুষার তুড়ে দিল, হেই মালিহা। চটপট সামনে তাকালো মালিহা। তুষারের মুখে সূক্ষ্ম হাসির রেশ। এসব নর্মাল বুঝলে, যত তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে যেতে পারবে ততই ভালো। মালিহা বলল, কোনো সমস্যা ভাইয়া? আপু এভাবে রিয়াক্ট করলো?
সমস্যা তাই একটু আছে বলতে পারো। নিতুর ক্লাস নেওয়ার কিছু স্টাইল স্টুডেন্টদের পছন্দ না। ও পড়িয়ে টপিক ক্লিয়ার করে দিতে পারে এবং সেটা দারুণভাবে, কিন্তু কখনো কোনো কোশ্চেন নিতে চায় না। কিন্তু কোশ্চেন না করলে ছেলে মেয়েরা বুঝবে কিভাবে? মালিহা অবাক হয়ে বলল, ওই যে বললাম, ও দারুণভাবে টপিক ক্লিয়ার করে দেয়। ওর নিজের উপর এতই কনফিডেন্ট যে ওর মনেই হয় না এরপরও কারো প্রশ্ন থাকতে পারে। কেউ যদি কোনো প্রশ্ন করেও ফেলে তাহলে ওর ইগো হার্ট হয়, একেবারে লন্ডভন্ড অবস্থা করে। আজকে সকালে টুটুল এসে বলল, এভাবে চলতে থাকলে স্টুডেন্ট কমতে বেশি দিন লাগবে না, কোচিংয়ের দুর্নাম হবে, ব্লা ব্লা। এসব শুনেই নিতুর মেজাজ খারাপ হয়ে গেছে। বড় করে দম নিল তুষার। কিন্তু এটার তো সলিউশন হলো না। আপু এক্সপেরিয়েন্স একজন, তার তো বোঝার কথা। বোঝার কথা থাকলেও বুঝে না। যাক, ও যাওয়াতে আজ একটা সুবিধা হলো। তোমাকে আজ আর ওর পিছু পিছু ঘুরতে হবে না। নিজের মতো করে পরে ক্লাসগুলো নিয়ে নাও। কিন্তু আপু যে বললেন আর আসবেন না। ইতস্তত করে বলল মালিহা। তুষার হেসে বলল, ওটা তোমার আপু মাসের ভেতর 4-5 বার বলে। যখন ছুটি দরকার তখন নিজেই একটা ক্যাচাল লাগিয়ে নেয়। তারপর 2-3 দিনের জন্য হওয়া। অবশ্যই এবার 2-3 দিন থাকবে না। আমার অ্যাজাপশন বলে ও কালকেই চলে আসবে, কারণ এতদিন লেডি টিচার হিসেবে ও একাই ছিল, এবার তুমিও যোগ হয়েছ। কাজেই নিজের পজিশন টিকিয়ে রাখতে হলে নিতুকে আসতেই হবে। শি ইজ এ টুইং গার্ল, ইউ নো। কথা শেষ করে চোখ টিপল তুষার। মালিহা বিব্রত হলো, চোখ নামিয়ে আশেপাশে তাকালো মালিহা। তুষার অপলক মালিহার মুখের দিকে তাকিয়ে বলল, তোমার এই নজর লুকানোটা মারাত্মক। চট করে তুষারের দিকে তাকালো মালিহা। তার কপালে কয়েকটা ভাঁজ পড়েছে। তুষার তড়িঘড়ি করে বলল, মাইন্ড করলে নাকি? আমি তো জানি ভার্সিটি পড়ুয়া মেয়েটা ফ্রি মাইন্ডের হয়, এতটুকুতে রাগ করার কথা না। অন্তত আমার আশেপাশে মেয়েদের দেখে এটাই মনে হয়। মালিহা শক্ত গলায় বলল, সবাই এক না। পরপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, নেক্সট ক্লাসের সময় হয়ে গেছে, আমি উঠছি। মালিহার গমন পথের দিকে তাকিয়ে রইল তুষার। টেবিলের উপর হাত রেখে সেখানে গাল ঠেকিয়ে রাখলো। অফিসে এসে ঝামেলায় পড়ে গেছে ইতমিনান। তার ওয়ালেট পকেটে নেই, কিছু খুচরা টাকা পকেটে ছিল বলে রিক্সা ভাড়া দিতে পেরেছে, নয়তো রাস্তায় মান সম্মান যেত। কিন্তু অফিস গেটে সে ঝামেলায় পড়েছে। আইডি কার্ড ওয়ালেটে ছিল, সেটা মনিটরের সামনে শু না করলে অ্যাবসেন্ট দেখাবে। বাড়ির পথ ধরে যে ফেরত যাবে সে উপায়ও নেই। অফিস টাইম শুরু হয়ে গেছে, এখন বের হলে সমস্যা। আবার ওয়ালেট পাওয়া যাবে কিনা তাও নিশ্চিত না। হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল ইতমিনান। ম্যানেজার লোকটি ইতমিনানকে লক্ষ্য করেছিলেন, কাছে এসে বললেন, কি ব্যাপার ইতমিনার সাহেব, কোনো সমস্যা? ইতমিনান ইতস্তত করে বলল, ওয়ালেটটা সম্ভবত হারিয়ে ফেলেছি স্যার, খুঁজে পাচ্ছি না। ভেরি স্যাড। এখানে কি ওয়ালেট খুঁজছেন? না স্যার, আমার আইডি কার্ড ওয়ালেটে ছিল, অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তখন খেয়াল করলাম ওয়ালেট নেই। ওহ, তাহলে তো সমস্যা হয়ে গেল। কি করবেন এখন? কোথাও পড়ে গেলেও তো এতক্ষণে কারো হাতে চলে গেছে, এখন ফেরত যাওয়া বোকামি হবে। আজ অফিস শেষে নতুন আইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে যাব। ম্যানেজার লোকটা মাথা নাড়িয়ে চলে গেলেন। ইতমিনান দীর্ঘশ্বাস ছাড়ল। ওয়ালেটে 3000 টাকা ছিল, আরও কিছু খুচরা, সব গেল। হঠাৎ মনে হলো এনআইডি কার্ডের অরিজিনাল কপিও ওখানেই ছিল। মুখটা তেতো হয়ে এলো ইতমিনানের। নতুন করে এই কার্ড বানাতে গেলে এখন ঝামেলার এক শেষ হবে। উফ। অফিস শেষে বের হওয়ার আগে রেজিস্টার সেন্টারে গেল ইতমিনান। আইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশনের কথা বলতেই দায়িত্বরত লোকটা অবাক হয়ে বলল, আপনার কার্ডের কি হয়েছে স্যার? আজ সকালে ওয়ালেট হারিয়ে গেছে, তার সাথে ওটাও গেছে। তাহলে আজ আপনি অ্যাটেন্ডেন্স দিলে কিভাবে? দেইনি তো। কিন্তু এখানে যে আপনার অ্যাটেন্ডেন্স শো করছে। কম্পিউটার মনিটরে একটা ফাইল ওপেন করলো লোকটা। ইতমিনান ঝুঁকে দেখলো আসলেও তাই। চিন্তিত হয়ে বলল, কিভাবে হলো? হঠাৎ তার কপালের ভাঁজ সমান হয়ে গেল। এই বিষয়ে অফিসে শুধু ম্যানেজার সাহেব জানেন।
এবং তার এখতিয়ার আছে অ্যাটেন্ডেন্স মনিটরিং করার। কোনোভাবে কি তিনি? ইতমিনান অবাক হলো। ম্যানেজার লোকটার হাবভাব দেখে মনেই হয়নি তিনি ইতমিনানের কার্ড হারিয়ে যাওয়ায় ব্যথিত হয়েছেন। সাহায্য যে করতে পারেন এটা ইতমিনানের মাথায় আসেনি। কি আশ্চর্য না, একটা মানুষের কয়েক লাইনের কিছু কথা দিয়ে আমরা তার সমগ্র সত্তাকে এমন কাতারে ফেলে দেই যার সাথে সেই মানুষটার যোজনের দূরত্ব। আপনি একটা কার্ড ইস্যু করে দিন ভাই। লোকটা অ্যাপ্লিকেশন ফর্ম দিতেই ইতমিনান চটপট সেটা পূরণ করে ফেলল। মনটা শ্রদ্ধায় নুয়ে পড়ছে। মানুষের ভেতরটা পড়া কি কঠিন। অফিস থেকে বের হতে ইতমিনানের নিজেকে হিমু মনে হলো। কোনো টাকা পয়সা নেই, এমনকি ওয়ালেটও নেই। পরক্ষণেই মত পাল্টালো সে। হিমুদের পাঞ্জাবিতে পকেট থাকে না, পায়ে জুতো থাকে না, তার প্যান্টে দুটো পকেট, শার্টে একটা বুক পকেট, পায়ে পালিশ করা কুচকুচে কালো শু। হিমু হওয়ার প্রাথমিক ধাপেই সে অসফল। এবার নিজেকে উদার সন্ন্যাসী ভাবল ইতমিনান। টাকা পয়সা জীবনের সবচেয়ে ঝামেলাপূর্ণ জিনিস। সেই ঝামেলা থেকে সে ভারমুক্ত। আহা, ভারহীন জীবনের সে কি স্বাদ! সন্ন্যাসী অনুভূতির মাঝেই মালিহার কথা মনে হলো। এখন তো সে টিউশনিতে যাবে নাকি একবার? বাড়ি তো তার চেনাই। পরক্ষণে সেই ভাবনা ঘুচে গেল। টাকা নেই, পয়সা নেই, মালিহার কাছে যেই করবে কি? তাকে রিকশায় উঠে নিয়েও আসতে পারবে না। গন্তব্যহীন পথিকের মতো হাঁটতে লাগলো সে। এদিক ওদিক অচেনা জায়গাগুলো ঘুরে দেখল। মাগরিবের আজান দিলে কাছের একটা মসজিদে ঢুকে পড়ল। ইতমিনান যখন বাড়ি ফিরল তখন অন্ধকার গাঢ় হয়েছে। বাড়ির সামনে আসতেই অবাক হলো সে। কুকুরটা বসে আছে। ওকে নাইট ডিউটি করবে বলে মনস্থির করেছে। কুকুরটার কাছে পৌঁছতেই সে ঘেউ ঘেউ করে উঠল। সেই শব্দ শুনে কোত্থেকে একটা ছেলে দৌড়ে এলো। ইতমিনান অনুমান করলো 9 অথবা 10 বছর বয়স। পরনে শুধু ময়লা ছেঁড়া একটা 3/4 প্যান্ট, অর্ধাংশ উদাম। সেখানে জলজল করছে চামড়ার সাথে লেপ্টে থাকা বুকের খাঁচা। আপনি কে? ইতমিনান থতমত খেল। এই প্রশ্ন তার করার কথা না। ইতমিনানের নীরবতায় ছেলেটা যেন বিরক্ত হলো। সহসায় রোদে পোড়া চেহারাটা কুঁচকে গেল। এইডারে চিনেন? কুকুরের দিকে ইশারা করে বলল ছেলেটা। চিনি, এটা তোমার কুকুর? ছেলেটা গম্ভীর হয়ে বলল, জানি না, কেউ দলিল কইরা দেয় নাই। কুকুর দলিল করে দিতে হয়? ইতমিনান হাসল। কইতে পারি না। এই বাড়ি আপনি থাকেন? সামনের বাড়ির দিকে ইশারা করলো ছেলেটা। হ্যাঁ। কয়তলায়? নিচতলায়। কেন বলো তো? ছেলেটা শক্ত গলায় বলল, আপনার অতি মূল্যবান এক জিনিস আমার কাছে আছে। বলেন সেটা কি? আমার মূল্যবান জিনিস তোমার কাছে যাবে কিভাবে? রাস্তায় ফালায় রাখলে যে কারুর কাছে যাইতে পারে। ছেলেটা মাথা নাড়িয়ে বলল। ইতমিনান বিস্মিত হয়ে বলল, ওয়ালেট। পকেট থেকে ইতমিনানের ওয়ালেট বের করে ছেলেটা বলল, আপনারে মানিব্যাগে পাইছে এই কুত্তার। সেই সকাল থেকে নিজে বইসা রইছে, আমারে বইসা রাখছে। ধাপ করে কুকুরের গা ঘেঁষে বসে পড়ল ছেলেটা। ইতমিনানের দিকে ওয়ালেট বাড়িয়ে দিয়ে বলল, 3215 টাকা আসিল। 15 টাকা দিয়া আমি আর খাইছি। আপনি কোন সময় আইবেন তা তো জানতাম না, তাই সারাদিন এইখানে আসিলাম, কামে যাইতে পারি নাই। কাইল কাম শেষ, আইসা টাকা দিয়ে যামুনে, নেন ধরেন। ইতমিনান আপ্লুত হলো। ওয়ালেট হাতে নিয়ে বলল, তোমার নাম কি? ছেলেটা গম্ভীর গলায় বলল, মানিক মিয়া এভিনিউ। মানিক মিয়া এভিনিউ কারো নাম হয় নাকি? খালি মানিক হইলে কম দামি নাম, মিয়া এভিনিউ জোড়া লাগাইয়া দামি নাম হইছে না? তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি তোমার জন্য কি করতে পারি বলো? কিছু না, সারাদিন এক জায়গায় থাইকা মাজা বাইকা হয়ে গেছে। অহন বাইত জামু, এই উঠ। কুকুরের গায়ে একটা লাথি দিল মানিক। কুকুরটা ঘেউ ঘেউ করার বদলে কুই কুই করে ডাকলো আর লেজ নাড়ালো। ইতমিনান বুঝলো কুকুরটা এই ধরনের ব্যবহারে অভ্যস্ত। ক্ষণকালের মাঝেই আধারের গলির ভেতরে হারিয়ে গেল মানিক এবং তার কুকুর। ইতমিনান অপলক তাকিয়ে রইল। হয়তো হিমু, নগ্ন পায়ের হিমু।
ময়লা 3/4 পরা হিমু, ছেঁড়া ফাটা পকেটওয়ালা হিমু। ট্যুর থেকে ঘুরে এসে সবাই সেই গল্প নিয়ে বসেছে কমন রুমে। একদল সামনের দিকে টিভি দেখছে, সম্ভবত সিনিয়র কেউ, না হলে পেছনে এত মেয়ে দেখে সাউন্ড কমাতো। সাউন্ড তো কমালোই না, বরং মেয়েদের কিচিরমিচির আওয়াজে খানিকটা বেড়ে গেল। কেউ কেউ তাদের দিকে বাঁকা চোখে তাকালো। সিনিয়র বলে দাপট দেখাচ্ছে। নীতি টেনে ধরে মালিহাকে গল্প শোনাতে নিয়ে এসেছে। দোস্ত, তোর মধ্যে তো স্বাদ আহ্লাদ কিছুই নাই। আয়, মানুষের স্বাদ দেখে যদি তোর মনের মধ্যে কিসুমিসু তৈরি হয়। এই কথা বলে মালিহার মুখ বন্ধ করে দিয়েছে নীতি। কিন্তু নীতি কি জানে মালিহার মনের গভীর গোপনে কত স্বাদ আহ্লাদ দায়িত্বের বিশাল আস্তরণের নিচে চাপা পড়ে গেছে। আসর জমে যখন জমজমাট, তখন এলো ইরিনা। নীতি মালিহাকে খোঁচা দিয়ে ইরিনাকে দেখালো। ইরিনা তাদের পাশেই বসেছে, তবে তাদের খেয়াল করেনি। মালিহা আস্তে করে বলল, ইরিনা, কেমন আছো? আঙ্কেল কেমন আছে? বড় বড় চোখে মালিহার দিকে তাকালো ইরিনা। অপ্রস্তুত হয়ে একটা হাসি দিল। সেই হাসি চোখ দিয়ে মাপল নীতি। তার চোখ দুটো ছোট ছোট হয়ে আছে। আচ্ছা, তোমার সাথে পরে কথা বলছি, কেমন? বলে গল্পে মজে গেল ইরিনা। এক ফাঁকে উঠে অন্য চেয়ারে বসলো। মালিহার কাছে অবাক লাগলো, ইরিনা এমন করলো কেন? নীতি চিবিয়ে চিবিয়ে বলল, চ্যাং মাছের মতো চ্যাং চ্যাং করো, ছাই দিয়ে এমন করে ধরবো না। সত্যি সত্যি আসর শেষে ইরিনার হাত খপ করে ধরল নীতি। ইরিনা যেন ফিসে গেল। মালিহা বলল, আঙ্কেল কেমন আছে? নীতির কানে ফিসফিসিয়ে বলল, ছেড়ে দে, কেমন দেখা যায়? নীতি ধমক দিয়ে বলল, চুপ কর তুই। পরপর ইরিনার দিকে তাকিয়ে বলল, তোমার বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, ঘটনা কি? কেমন আছেন আঙ্কেল? ইরিনা নীতির সন্দেহী দৃষ্টির সামনে বিব্রত বোধ করলো। কোনো মতে বলল, ভালো। আসলে আঙ্কেল অ্যাক্সিডেন্ট করেছে আর তুমি ঘুরতে চলে গেলে, এটা একটা কথা হলো? আসলে আম্মুই বলল মন টন খারাপ, যে যেন বান্ধবীদের সাথে ঘুরে আসি। ও আচ্ছা, আজকে তো শুক্রবার, মালিহার টিউশনি নেই। বিকালে চলো আঙ্কেলকে দেখে আসি। আমাদের একটা মানবিক দায়িত্ব আছে না? আয় মালিহা, গ্রুপে মেসেজ দেই, তাহলে কয়েকজন মিলে একসাথে যেতে পারবো। ভালো হবে না ইরিনা? তোমাদের বাড়ি আমাদের নেবে তো? আবু তো এখনো হাসপাতালে, বাড়ি নিয়ে গেলে তারপর যেও, কেমন? ইতি উতি করে বলল ইরিনা। আর কত মিথ্যা বলবে ইরিনা? তোমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে অথচ ডিপার্টমেন্টের একটা মেয়েও জানে না। কিন্তু হাসপাতালে থাকা অসুস্থ সে মানুষটা ফোন করে বেশ ভালোভাবেই তোমাকে বকছে। কি আশ্চর্য না? এখানে আসার আগে বারান্দায় দাঁড়িয়ে ফোনে কারোর সাথে ইরিনাকে ঝগড়া করতে দেখেছে নীতি। কথার এক পর্যায়ে আব্বু বলে ডাকতে এসে বুঝলো ফোনের অপর পাশে ইরিনার বাবা। তারপর একটু কাছে গিয়ে ভালো করে বাকি কথা শুনে এসেছে সে। নিশ্চিত হয়েছে ইরিনা তার বাবার সাথে কথা বলছে। সন্দেহ তো নীতির তখনই হয়েছে যখন শুনেছে ইরিনা ট্যুরে যাচ্ছে। কয়েকজনকে জিজ্ঞেস করে জেনেছে কেউ ইরিনার বাবার অ্যাক্সিডেন্টের খবর জানে না। সন্দেহ গাঢ় হয়েছে নীতির। তার বিশ্বাস এই মেয়েকে চেপে ধরলেই কথা বের করা যাবে। সত্যিটা বলবে নাকি আমি তোমার বাড়িতে ফোন দেব? আমার কাছে কিন্তু তোমার বাবার নাম্বার আছে। আজ সকালেই নাম্বারটা সংগ্রহ করেছে নীতি। ইরিনা এবার বাস্তবিকই ভয় পেল। মালেহার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, তুমি আমাকে কথা দিয়েছিলে এসব কথা কাউকে বলবে না। মালিহা অবাক হয়ে নীতির কথা শুনছিল। কিন্তু ইরিনার বাবা অ্যাক্সিডেন্ট করেছে এটা কেউ শুনলেই বাকি, সেটাই বুঝতে পারল না মালিহা। আরে আমার দিকে তাকাও ইরিনা, বলো ফোন দিব নাকি ডিপার্টমেন্টের গ্রুপে? বলবো তুমি মালিহার টাকা মেরে দিয়েছো? কোনটা? ভুরু উঁচু করলো নীতি। আশেপাশে তেমন কেউ আর নেই, টিভিও ততক্ষণে বন্ধ হয়েছে। ইরিনা চমকে আশেপাশে তাকিয়ে বলল, না না নীতি, আমি মালিহার টাকা মেরে দেব কেন? সব ওকে আমি ফেরত দেব। কিন্তু সেই টাকা দিয়ে তুমি করেছো কি? তাকে ইতস্তত করতে দেখে নীতি ফোন হাতে নিল। ইরিনা গড়গড় করে বলল, আব্বু আম্মু আমাকে একদম কোথাও যেতে দিতে চায় না। ট্যুরের কথা বললেও এক বাক্যে না করে দিয়েছে। আবার সামিরের সাথে ঘুরতে যাওয়ার সুযোগটাও মিস করতে পারছিলাম না, তাই মালিহাকে মিথ্যা বলেছি।
ইদানিং সামিরের সাথে ইরিনার চলাফেরা নিয়ে অনেকেই কথা বলছিল। সেসব কথায় কান দেয়নি মালিহা। এক ইরিনা নিজেই স্বীকার করলো। নীতি দীর্ঘশ্বাস ছেড়ে ইরিনার হাত ছেড়ে দিল। তাই বলে এভাবে মালিহাকে মিথ্যে বলবে? মালিহার বুকের ভেতর ঢোল পেটানোর আওয়াজ হলো। বিশ্বাস ভাঙার কষ্টের চেয়ে ভয় হলো বেশি। তার 4,000 টাকা সে ফেরত পাবে তো? মানুষের অনুভূতির কি রং হয়, কেন হয় না? যে অনুভূতির কবলে পড়ে পাল্টে যায় পৃথিবীর ইতিহাস, উল্টে যায় সব নিয়ম। সেই অনুভূতি দেখতে কেমন? শাড়ি পরিহিতা, রমণীর আভিজাত্যে ভরপুর, কোচি নাকি এই রেল লাইনের পাশে বেড়ে ওঠা এক শিশুর শীর্ণ দেহ? অনুভূতির কতগুলো রং, ঠিক কতগুলো, গুণে কি শেষ করা যাবে? চারপাশে গাঢ় চোখে তাকালো ইতমিনান। তার পরনে ট্রাউজার এবং একটি টি শার্ট, কিন্তু এই পরিবেশে নিজেকে তার বড়ই বেমানান লাগছে। কোনো পুরুষের গায়ে জামা নেই, তবে লুঙ্গির গিঁটটা বড় মজবুত। নারী দেহের বসন মলিন হলেও সম্মান রক্ষা করার মতো। নিজেকে এখানে উটকো মনে হলো ইতমিনানের। অস্বস্তি কাটাতে মানিকের দিকে তাকালো। তার চোখ দুটো স্বাভাবিকের তুলনায় বড় দেখাচ্ছে। কুকুরটা মানিকের পায়ের কাছে যেয়ে ঘেঁষে বসলো মানিক নিজেও। ইতমিনান তার দিকে এগিয়ে যেয়ে বলল, এভাবে কুকুরের শরীর ঘেঁষে বসা ঠিক না। ওর গায়ে কত রোগ জীবাণু আছে জানো? তার ছিল মাখা হাসি ফুটে উঠল মানিকের চোখে মুখে। কুকুরের কাঁধে হাত রাখলো, যেন সে কত কালের পুরনো বন্ধু। এখানে যত মানুষ থাকে তারা জন্ম থেকে রোগ জীবাণু গায়ে মাইখা বড় হয়। আপনাগো ভূষণ শার্ট প্যান্ট আর আমগো ভূষণ রোগ জীবাণু। আর কথা হইল গিয়া বড়লোক মানুষের কাছে এই আমরাই আস্তা রোগ জীবাণু, তই আর সমস্যা হইল কই? কুকুরটার গায়ে হাত বুলিয়ে দিল মানিক। এই প্রথম মানিককে কুকুরটার সাথে নরম ব্যবহার করতে দেখলো ইতমিনান। তার কাছে মনে হলো হাজার আঘাতের মাঝে এইটুকু স্নেহ মাখা স্পর্শের জন্যই কুকুরটা মানিকের পিছু ছাড়ে না। আচ্ছা, এই স্নেহ নামের অনুভূতিকে ল্যাবে নিয়ে ক্লোন করা যায় না? ঝুঁকে দেওয়া যায় না নিষ্ঠুর মানুষগুলোর অন্তরে? বিজ্ঞান কি পারবে অনুভূতিকে কনিক্যাল ফ্ল্যাক্সে মুখ বন্ধ করতে? ডান হাত হাঁটুতে রেখে বসলো ইতমিনান। কুকুরটার একটা নাম ঠিক করি মানিক, বলো কি রাখা যায়? কুকুরের আবার নাম লাগবো কেন? বড়লোক মানুষের যত সব ঢং। মুখ বাঁকিয়ে বলল মানিক। ইতমিনান থতমত খেয়ে গেল। কুকুরটা মনে হয় আমার কথা বুঝতে পারে, বুঝলে তো? ওকে কিছু বলার সময় কুকুর কুকুর বললে কেমন একটা লাগে না? কেমন আমার লাগবো? কুকুর হইল কুকুর, লাগালাগির কি আছে? মানিকের বলা শেষ হতেই কুকুরটা কই কই করে উঠল। ইতমিনান বুঝলো না সে মানিককে সায় জানালো নাকি নিজের জন্য একটা নাম চাইলো। তবু ধরে নিল মণিভক্ত কুকুর মানিকের পক্ষ নিল। আচ্ছা, কালা পাহাড় রাখলে কেমন হয়? এই নামের কিন্তু ইতিহাস আছে। আর কোনো রকম যুক্তি দেখালো না ইতমিনান। মানিক চোখ কুচকে নিল। ইতিহাস পাতিহাস দিয়া আমি করুম কি? এই কুত্তা কি কালা নাকি গরিব মানুষের জিনিস দেখা আপনাকে সব কালা কালা লাগে? কালা পাহাড় কম যাইব না, তই লাল পাহাড় চলে। কুকুরটার গায়ের লাল রঙা পশমে হাত বুলিয়ে দিল মানিক। কুকুরের রুগ্ন দেহের দিকে তাকালো। কোনো দিক দিয়ে তাকে পাহাড় বলা যায় না। দেহের কিছু জায়গায় সাদা ছোপ ছোপ দাগ থাকলেও শরীর জুড়ে লাল রঙের আধিক্য। ইতমিনান সম্মত হলো। বেশ, তাহলে লাল পাহাড় বলেই ডাকবো। চোখ মুটকে মানিক বলল, মানুষের মতো নাম রাখলে তাহলে আকিকা দিবেন না? আবারও থতমত খেলো ইতমিনান। তার এক মুহূর্তের জন্য মনে হলো মানিক পড়াশোনা করলে নির্ঘাত ঘান্ড আইনজীবী হতো। কথার মার পেছে বিড়ালকেও ঘেউ ঘেউ করতে বাধ্য করত। তবে মনের ভাব লুকাতে ইতমিনান মোটামুটি পারদর্শী। উঠে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে বলল, আজ শুক্রবার, একটা ভুড়ি ভোজ করাই যায়। আকিকা না করে বিরিয়ানি খেলে চলবে না?
মানিক শুরুতে বুঝেছে এই লোকের মাথার স্ক্রু ঢিলা, একে ফুসলে যে কাজ উদ্ধার করা সম্ভব সেটা তার চতুর মস্তিষ্কে ধরা পড়তে 1 মিনিটও লাগেনি। এই মানুষগুলো আছে বলেই তো এখনও চোখ বন্ধ করে হেঁটে হেঁটে পয়সা পাওয়া যায়। ইতমিনানের জন্য মায়া হলো মানিকের। আহারে বোকা মানুষ। সত্যি খাওয়াইবেন নাকি ঢপ? সত্যি খাওয়াবো। তাইলে আইজকা আর কামে যামু না। কি কাজ করো তুমি? টুকাইগিরি করি। হাই তুলে বলল মানিক। আচ্ছা, আজকে আমার বাসার সামনের মসজিদে আসো, একসাথে নামাজ পড়ে তারপর বিরিয়ানি ভোজ হবে। মস্করা করেন আমার লগে? চোখ রাঙিয়ে বলল মানিক। কেন, তুমি কি হিন্দু? মা বাপ তো চিনে না, তাই তাই কি রক্ত যে গতরে আছে কইতে পারি না। তোই এক মসজিদে গেছিলাম, শুক্রবারে জিলাপি দেয়। ভাবলাম নামাজ পইড়া 2টা জিলাপি খামু, তাইলে দুপুরে খাওয়ান হয়ে যাইব। মসজিদে ঢুইকা বইছি, কি বই নাই, মানুষের এককারে দৌড়ে আইসা আমি নাকি চুরি করতে গেছি। কইলাম না নামাজ পড়তে গেছি। তা আমারে জিগাই গায়ে জামাকো, আমার কি কোনো জামা আছে যে পইরা জামু? তারপর মাইরা ধইরা বাইর কইরা দিছে। মসজিদ হইল জামা কাপড়ওয়ালা আতরওয়ালা মানুষের, আমগো না, আপনি যান। ইতমিনান থমকে গেল। আহা মানুষ, সেই দুপুরে মানিক ইতমিনানের বাড়ির সামনে গেল না, দেখা গেল না লাল পাহাড়কেও। তবুও ইতমিনান নামাজ শেষ করে 3 প্যাকেট বিরিয়ানি কিনলো। চলতে শুরু করলো মানিকের নড়বড়ের তাঁবুতে। মানিক তখন পুকুরে দাপাদাপি করতে ব্যস্ত। ইতমিনান যে কিছুক্ষণ অপেক্ষা করলো। মানিক এসে তার দিকে অবাক চোখে চেয়ে রইল। ইতমিনান বিনা আহ্বানে সাইনবোর্ডের কাগজে বানানো তাঁবুর ভেতরে অনায়াসে ঢুকে পড়ল। ময়লা ছেঁড়া একটা আচটের বস্তার উপর বসে বিরিয়ানির প্যাকেটগুলো খুলে রেখে হাসি মুখে বলল, মসজিদ আতরওয়ালা মানুষের হলেও আল্লাহ কিন্তু সবার। জানো মানিক মিয়া এভিনিউ, তোমার আমার এই যে লাল পাহাড়ের সববার। মানিক অবাক হয়ে দেখল লাল পাহাড় কুই কুই করতে করতে ইতমিনানের পাশে যে বসেছে। মালিহা থমকে গেছে। কমন রুম থেকে সে আর একটা শব্দ উচ্চারণ করেনি সে। নীতি বুঝতে পারছে মালিহার মনের অবস্থা। মালিহার পাশে বসে সে ধীর কণ্ঠে বলল, এর আগেও একবার ও এমন করেছে, তোর মনে নেই? ফার্স্ট ইয়ারে থাকতে। কথা শেষ করে মনিকা এবং আখির দিকে তাকালো নীতি। তারা নিজেদের কাজে ব্যস্ত। মালিহা কথা বলল না, চুপ করে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। নীতির ফোন বেজে উঠল। নিজের বিছানায় গেল সে। চোখ বন্ধ করতেই ইরিনার মুখটা ভেসে উঠল। মনে পড়ল নিজের ভাইকে পড়ানোর প্রস্তাব দিয়ে ইরিনাই সবার আগে এগিয়ে এসেছিল। মেয়েটার চোখে নিজের জন্য স্পষ্ট সমবেদনা দেখেছিল মালিহা। হঠাৎ করেই তাচ্ছিল্য মাখা একটা হাসি মালিহার ঠোঁটে জায়গা করে নিল। সমবেদনা? আসলে কি কেউ অনুভব করতে পারে সমবেদনা? আরেকজনের কষ্টের সে অনুভূতির সমান বেদনা? মালিহার ভাবনায় ছ্যাদ পড়ল। ফোন বাজছে। চোখ বন্ধ করেই ফোন কানে ঠেকালো মালিহা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছিস? সন্তর্পণে একটা ঢুক গেল মালিহা। দুঃখ বড় সংক্রামক। বাতাসের আগে ভেসে আরেকজন মন মস্তিষ্ক দখল করে ফেলতে পারে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি অবস্থা? কি আপা তবে একটা কথা বলবো, রাগ করবি না বল? মালিহা চোখ খুলল। মুখ কুচকে গেল তার। করেছিস? রাগ আগে বল, রাগ করবি না? করার মতো কথা হলেও করব না। না, আমার সাথে তোর কিসের রাগ? আমি তোর একমাত্র ছোট ভাই না? আহ্লাদি কণ্ঠে বলল মিতুল। মালিহা হাসল। আচ্ছা বল, আগে শুনি। মিতুলের কণ্ঠ হঠাৎ ধীর হয়ে গেল। ফিসফিসে এসে বলল, বাজারে একটা সারের দোকানে কাজ নিয়েছি আপা। কি? মালিহা চমকে গেল। কাজ নিয়েছিস মানে? পার্ট টাইম জব, স্কুল ছুটির পর থেকে এসা পর্যন্ত থাকবো। মাসে 3-4 হাজার পাওয়া যাবে, বুঝলি? মালিহা উঠে বসল। রুমে থাকা 3 জনের দিকে তাকিয়ে দরজা খুলে বাড়ি চলে গেল। বারান্দায়ও বেশ অনেকেই আছে। সিঁড়িঘরের জানালার পাশে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, তোকে কে বলেছে কাজ করতে? কেউ না।
মিতুলের ভাবলেশহীন কণ্ঠ মালিহাকে আরও রাগিয়ে দিল। তাহলে এত বেশি বুঝিস কেন? তোর কাজ এখন পড়াশোনা করা, এটাই মন দিয়ে কর, এইসব কাজটা বাদ দিবি। মিতুল নরম কণ্ঠে বলল, এই বাড়িতে থাকতে আমার ভালো লাগে না আপা। মামা মামির ব্যবহারও ভালো লাগে না। শুধুমাত্র মায়ের জন্য আছি। মাকে কি ফেলে দেওয়া যায়? কিন্তু আমি তো অথর্ব না, তাহলে এমন ব্যবহার মানব কেন? মাস শেষে হাতে টাকা এনে তুলে দিব, দেখবি অশান্তি অর্ধেক কমে গেছে। মালিহা নিভল। সে তো এখানে আরামে আছে, অন্তত থাকা খাওয়া নিয়ে তাকে সমস্যায় পড়তে হচ্ছে না। কিন্তু মিতুল অন্য একজনের বাড়িতে আশ্রয় নিয়েছে, ব্যবহারও পাচ্ছে সেরকম। মালিহা মলিন কণ্ঠে বলল, ওখানে খুব কষ্ট হচ্ছে সোনা? মিতুল হাসল। জীবন যদি গোলাপের গালিচা হয়, কাটার উপস্থিতি তো এখানে আবশ্যক। মালিহা চুপ করে গেল। ছোট্ট মিতুলটা কেমন বড় বড় কথা বলছে। পড়াশোনাটা ঠিক মতো করবি মিতুল। আমি একটা টিউশন করছি আর একটা কোচিংয়ে ঢুকেছি, তুই চিন্তা করিস না। আপা আর একটা কথা, কি? আমি দাদির থেকে কিছু টাকা ধার নিয়েছি। পুরো ঘটনা শোনালো মিতুল। মালিহা বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।